আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটাকে বলা হয় বাংলাদেশের লেজ। আর বাংলাদেশের লেজের একেবারে শেষ মাথায় দাঁড়িয়ে আছি আমি। কক্সবাজারের নাম বললে সেই এক ডলফিন মোড়, কলাতলি, সুগন্ধা আর লাবণী পয়েন্ট, খুব বেশি হলে ইনানি। এর বাইরে সাধারণত চিন্তাই করে না কেউ, কিন্তু এর বাইরেও কক্সবাজারের আছে ভিন্ন এক রূপ। আজকে দেখব সেই অদেখা কক্সবাজার, যেখানে জীবনে অন্তত একবার হলেও যাওয়া উচিত সবারই। আর একেবারে শেষে অপেক্ষা করছে এমন এক সৌন্দর্য যা আমার স্বপ্নে ফিরে আসে বারবার। সৌন্দর্যের সেই লীলাভূমি শাহপরীর দ্বীপ। যেখানে নজর কাড়বে নাফ নদীর ওপর প্রায় অনেকখানি পর্যন্ত বিস্তৃত জেটিঘাট এবং তার উপরে দাঁড়িয়ে দেখা মিয়ানমারের পাহাড়ি গ্রাম। এই অজানা সৌন্দর্য দেখতে সবার আগে দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে কক্সবাজার। ঢাকা থেকে অসংখ্য এসি কিংবা নন এসি বাস যাতায়াত করে কক্সবাজারে। নন এসিতে 900 থেকে 1000 টাকার মধ্যে পাওয়া যাবে টিকিট, আর এসিতে 1600 থেকে 2000 টাকার মতো ভাড়া পড়বে জনপ্রতি। রাতের গাড়িতে রওনা দিলে খুব ভোরেই নামিয়ে দেয় ডলফিন মোড়ের কাছে। এইখান থেকেই শুরু হবে আমার নতুন জার্নি, যেটাতে আমি আমার চেনা কক্সবাজারকে দেখব এক ভিন্ন রূপে। ডলফিন মোড় থেকে ঠিক করে নিলাম সিএনজি। কোথায় কোথায় যাব সেই ডিরেকশন দিয়ে দিলাম শুরুতেই। সারাদিনের জন্য এই সিএনজি ভাড়া দিতে হবে 2500 টাকা। তো চলেন আল্লাহর নাম নিয়ে শুরু করি এবারের যাত্রা। আমাদের সিএনজি ড্রাইভার আশরাফ মামার নাম্বার দেয়া থাকবে ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে। আপনাদের প্রয়োজনে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। সিএনজি আমাদের নিয়ে চলতে শুরু করেছে মেরিন ড্রাইভ ধরে। প্রায় 10 কিলোমিটার চলার পর আমরা পেলাম প্রথম স্পট হিমছড়ি। একদিকে সবুজ পাহাড়ের সারি, আরেকদিকে সমুদ্র। এ যেন পাহাড় আর সমুদ্রের এক অপূর্ব মেলবন্ধন। হিমছড়ি পেরিয়ে হাতের ডানে পড়ল আরেকটা স্পট, ফানফেস্ট প্যারাসেলিং পয়েন্ট। কাঠের ব্রিজ আর ঝাউবন পেরিয়ে এগিয়ে গেলাম বিচের দিকে। হিমছড়ি থেকে একটু এগিয়ে এসে হাতের ডানে এই প্যারাসেলিং পয়েন্টটা পাবেন। এই প্যারাসেলিং পয়েন্টের এখান থেকে আপনারা চাইলে আকাশে ভেসে ভেসে সমুদ্রের সৌন্দর্য আর তার সাথে সম্ভবত পাহাড়ও দেখা যাবে হিমছড়ির। এইখানে প্যারাসেলিং করতে খরচ হবে 2000 টাকা। শুরুতেই আপনাকে সকল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে, আর তারপর আপনি উড়তে পারবেন সমুদ্র পৃষ্ঠ থেকে খানিকটা উপরে। ফানফেস্ট থেকে বেরিয়ে আবার চলতে শুরু করেছে আমাদের সিএনজি। কিছুক্ষণ পর পৌঁছালাম রেজু খালে। সাধারণত এই খানটাতে বিজিবি চেকপোস্টের কারণে প্রায়ই জ্যাম থাকে। জ্যামে বসে পাশের মাঠে ফুটবল খেলা দেখতে থাকলাম। এই খালটির উৎপত্তি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদী ও সীমান্তের রেজু আমতলি কালাপাহাড় থেকে। খালটি উখিয়ার প্রায় 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। রেজু খালের চেকপোস্টের অপর পাশে আছে কিছু কায়াকিং বোট। সেখানে চাইলে কিছু সময় কাটাতে পারেন আপনি। অনেকখানি জ্যামের পর আমরা এইখানে আর দাঁড়াতে চাইনি, কারণ যেতে হবে বহুদূর। রেজু খাল থেকে 7.5 কিলোমিটার চলার পর থামলো আমাদের সিএনজি। পৌঁছে গেলাম ইনানি বিচে। এইবার আমরা কিছুটা সময় কাটাবো এই ইনানি বিচে। সাধারণত এত সকালে এক প্রকার পর্যটক শূন্যই থাকে গোটা ইনানি। ইনানি বিচের এই নির্জন নিরিবিলি পরিবেশ হয়তো আর অল্প কিছুক্ষণ থাকবে। এত সকালে ইনানি বিচের এই সৌন্দর্য উপভোগ করার যে সৌভাগ্য আমার হয়েছে, এটা আসলেই মন কাড়ার মতো। মহান স্রষ্টার কি অপরূপ সৃষ্টি। এই সমুদ্রের পাশে দাঁড়ালে নিজেকে অত্যন্ত ক্ষুদ্র মনে হয়। বিশাল সমুদ্রের কাছে আমি যেন কিছুই না। জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে একটা কাটাতে চাইলে এই 7 সকালে আপনাকে আসতে হবে এই ইনানি বিচ। বিচের পাড় ধরে হাঁটবেন, যেন মনে হবে আপনি কোনো প্রাইভেট বিচে আছেন, আর মাঝে মাঝে আপনার পা ভিজিয়ে দিয়ে যাবে সমুদ্রের পানি।
ইনানির সৌন্দর্য ছেড়ে যাওয়ার মতো নয়, তারপরেও যেতে হবে আমাদের, কারণ গন্তব্য আরও সুন্দর কোনো একটা জায়গায়। আবার সিএনজিতে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে গেল আকাশ, শুরু হলো ঝুম বৃষ্টি, আর তীব্র বৃষ্টির মধ্যেই ছুটে চলেছে আমাদের সিএনজি। বৃষ্টির কারণে পাটুয়ার টেক, শামলাপুর বিচ আর লাল কাঁকড়ার বিচ মিস করে ফেললাম। ফেরার পথে চেষ্টা করব এগুলো দেখার। আরও কিছুটা পর বৃষ্টি যখন থামলো তখন গুগল ম্যাপে দেখাচ্ছে আমরা হলিউড পাহাড়ের খুব কাছে, তাই মিস করতে চাইলাম না সেই হলিউড পাহাড়ের সৌন্দর্য। সমুদ্র আর পাহাড়ের মেলবন্ধন আরেকবার অভিভূত করলো আমাকে। পরবর্তী গন্তব্য টেকনাফ বিচ। সমুদ্র যেন উত্তাল হয়ে আছে এখানে। আমি এখন আছি এই যে টেকনাফ বিচে। এই টেকনাফ বিচের এই যে ঢেউ একেবারে মাথা নষ্ট করে দিচ্ছে আমাদের সবারই। এখানে অল্প সংখ্যক মানুষ আছেন যদিও, প্রত্যেকেই উপভোগ করছেন এই ঢেউ। আর এই ঢেউ যখন এইখানে এসে বাড়ি খাচ্ছে, ভাই কি যে একটা অস্থির দৃশ্য এখানে লাগছে, একেবারে মনে হচ্ছে এইখানে সারাদিন দাঁড়িয়ে থাকি। টেকনাফ বিচের রাস্তা ধরে কিছু দূর এগিয়ে সাম্পানের লাইন চোখে পড়ল আমার। সমুদ্র উত্তাল থাকায় সম্ভবত এই সাম্পানগুলো এইভাবে রোডের ওপর তুলে রাখা হয়েছে। টেকনাফ বিচে এক কাপ চা খেয়ে আবার রওনা দিলাম আমরা। এবারে টেকনাফ 0 পয়েন্টের কাছে নেমে একটা ঐতিহাসিক জায়গা দেখতে যাব। কক্সবাজার জেলার মধ্যে যে এমন একটা জায়গা আছে আমাদের সিএনজি ড্রাইভারও নাকি জানতেন না। টেকনাফ থানার এরিয়ার মধ্যে সংরক্ষিত আছে একটি পানির কুয়া। এইটা মাথিনের কূপ নামে পরিচিত। এই কুয়াটিকে ঘিরে আছে প্রেম, বিরহ আর ট্র্যাজিক ইতিহাস। 100 বছর আগে 1923-24 সালে কক্সবাজারের টেকনাফে পুলিশ কর্মকর্তা হিসেবে আসেন একজন সুদর্শন যুবক, নাম ধীরাজ ভট্টাচার্য। সে সময় থানার এই কূপ থেকে পানি নিতে আসতেন স্থানীয় রাখাইন জমিদার কন্যা মাথিন। এরপর শুরু হয় ধীরাজ মাথিনের প্রেম কাহিনী। হঠাৎ একদিন বাবার অসুস্থতার কথা জানতে পেরে টেকনাফ ছেড়ে বাবার কাছে কলকাতায় ফিরে যান ধীরাজ। তারপর তিনি আর ফিরে আসেননি এই টেকনাফে। এদিকে মাথিন তখন ধীরাজের বিরহে কাতর, নাওয়া খাওয়া ছেড়ে সারাক্ষণ পড়ে থাকেন এই কূপের কাছে। পণ করেন ধীরাজ ফিরে না এলে একটা দানা পানিও মুখে দেবেন না তিনি। ফলাফল জীর্ণ শীর্ণ হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন জমিদার কন্যা মাথিন। তখন থেকেই এই কূপ মাথিনের কূপ নামে পরিচিত হয়। এদিকে ধীরাজ তখন পুলিশের চাকরি ছেড়ে সিনেমায় নায়ক হিসেবে অভিনয় শুরু করেন। তার একাধিক চলচ্চিত্র মুক্তি পায় কলকাতা থেকে। এর পাশাপাশি তিনি 2টি আত্মজীবনীমূলক বইও লিখেছেন, যার একটিতে তিনি তার আর মাথিনের প্রেমের কথা উল্লেখ করেছেন। বইটির নাম যখন পুলিশ ছিলাম। মাথিনের কূপ থেকে বিদায় নিতে নিতে আরেকটা তথ্য দিয়ে দিই। এই ধীরাজ ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন যশোর জেলায়। মাথিনের কূপ আর ধীরাজ ভট্টাচার্যের সম্পূর্ণ ইতিহাস নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। যদি আপনারা চান কমেন্টে লিখে দিতে পারেন আপনাদের আকাঙ্ক্ষার কথা। এবারে আমাদের গন্তব্য সেই শাহপরীর দ্বীপ, যেখানে মানুষের জীবিকার প্রধান উৎস লবণ চাষ। তীব্র বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। টেকনাফ 0 পয়েন্ট থেকে প্রায় 13 কিলোমিটার যেতে হবে এখনো। শাহপরীর দ্বীপের এরিয়া শুরু হতে চোখে পড়ল রাস্তার দুধারের লবণ চাষের দৃশ্য। বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। ছবির মতো সুন্দর এই রাস্তাটা ধরে এগিয়ে চলেছি সামনের দিকে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটাকে বলা হয় বাংলাদেশের লেজ। আর বাংলাদেশের লেজের একেবারে শেষ মাথায় দাঁড়িয়ে আছি আমি। এইটা হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফের শাহপরী দ্বীপ। আমার পেছনে দেখা যাচ্ছে নাফ নদী, আর ওই যে দেখা যাচ্ছে মিয়ানমার। এই শাহপরী দ্বীপের নামকরণ সম্পর্কে কেউ বলেন
মুঘল সম্রাট শাহ সুজার শাহ আর তার স্ত্রী পরিবানুর পরি মিলিয়ে নামকরণ করা হয়েছিল এই দ্বীপের। আবার কারো কারো মতে শাহ ফরিদ আউলিয়ার নামে দ্বীপের নামকরণ করা হয়েছে। অপরদিকে অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত কবি সাবারিদ খার হানিফা ও কয়রাপরি কাব্যগ্রন্থের অন্যতম চরিত্র শাহপরি। রোখাম রাজ্যের রানী কয়রাপরির মেয়ে শাহপরির নামেই দ্বীপের নামকরণ করা হয়েছে বলেও মনে করেন অনেকে। তবে নামকরণের ইতিহাস যাই হোক, সৌন্দর্য এখানে আপনাকে অন্তত একবার হলেও মাশাআল্লাহ বলতে বাধ্য করবে। দাঁড়িয়ে আছি নাফ নদীর পাড়ে। এইখানে নাফ নদীর যে পানি সেটা সমুদ্রের ঢেউয়ের মতো এসে আছড়ে পড়ছে তীরে। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং ওয়েদার যেহেতু খুব একটা ভালো না, সেই কারণে এই জায়গার অবস্থা বেশ অন্যরকম। সামনে যে সাম্পানগুলো দাঁড়িয়ে আছে সেই সাম্পানগুলো দুলছে এবং দেখতে বেশ সুন্দরই লাগছে। শাহপরীর দ্বীপে এসে আপনি যদি এইরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পান, তার সাথে ওই যে মিয়ানমারের পাহাড়গুলো দেখা যাচ্ছে, সেই পাহাড়ে মেঘ জমে আছে, সেই মেঘগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর আমার এখন এই যে ঠিক পেছনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে জেটি ঘাট। এই জেটি ঘাট থেকেই কিছু ট্রলার আছে, সম্ভবত এইখান থেকেই ছাড়ে, যেগুলো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যায়। এখান থেকে খাবার, পানি বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এইখানে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র যেতে পারবেন লোকালরাই। আপনি আমি এসে এইখানে হুট করে কোনো ট্রলারে উঠে কিন্তু সেন্ট মার্টিন এখান থেকে যেতে পারবো না। তীরে দাঁড়িয়ে নাফ নদী তো দেখলাম, এইবার জেটি ঘাটে উঠে আরও কাছ থেকে মিয়ানমার দেখার পালা। আমি এখন দাঁড়িয়ে আছি নাফ নদীর উপরে অবস্থিত এই জেটি ঘাটে। আমার ঠিক সামনে আছে মিয়ানমার। এখান থেকে মিয়ানমারের পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই লাইন বরাবর যতগুলো দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে পাহাড়, আর তার সাথে আছে বাড়িঘর। এইখান থেকে প্রত্যেকটা পাহাড়ের উপরে মেঘ জমে থাকতে দেখতে পাচ্ছি আমি। বেশ চমৎকার লাগছে। আর এইখানে দাঁড়িয়ে আমার মনে পড়ছে কিছুদিন আগে আমি মিরিঞ্জা ভ্যালিতে গিয়েছিলাম, সেইখানে মেঘ ছুঁয়ে দেখেছিলাম। আজকে এইখানে দাঁড়িয়ে সেই অনুভূতিটাই বারবার মনে পড়ছে আমার। মিরিঞ্জা ভ্যালির ভিডিও না দেখে থাকলে দেখে নিতে পারেন এই ভিডিও শেষ করে। লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে। ও আরেকটা কথা, এইখানে দাঁড়িয়ে এই রকম সুন্দর একটা মুহূর্ত কাকে সাথে নিয়ে উপভোগ করতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। সারাদিনের থেমে থেমে হওয়া বৃষ্টি আমাদেরকে বেশ ভুগিয়েছে। ফেরার পথে পাটুয়ার টেক, শামলাপুর বিচ আর লাল কাঁকড়ার বিচ দেখার কথা ছিল আমাদের, কিন্তু সেসব কিছুই সিএনজিতে বসেই দেখতে হয়েছে আমাদের। আমার আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এই ভিডিওতে। এইরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। কখন কোথায় যাচ্ছি সে বিষয়ে আপডেট পেতে আর শর্ট ভিডিওগুলো দেখতে ফেসবুকে আমাকে ফলো করে রাখতে পারেন। পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।